রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকারের পর গত 18 মাসের শাসনামল নিয়ে ডক্টর ইউনূসকে ঘিরে কড়া সমালোচনা করছেন অনেকেই। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। দীর্ঘ একটা সময় পরে 5ই আগস্ট আসলে বঙ্গভবনে কি ঘটেছিল এই সম্পর্কে স্পষ্ট একটা ব্যাখ্যা এসেছে। আর এই ব্যাখ্যাটা এসেছে খুবই অথেন্টিক একজন পার্সন থেকে, যিনি এখন পর্যন্ত রাষ্ট্রপতির পদে দায়িত্ব পালন করেন। প্রশাসন এখন রীতিমতো অস্থির। রাজনৈতিক সরকার ক্ষমতায় এসছে, ক্ষমতা এসেই এখনকার সর্বশেষ যে খবর, চাকরি গেল 9 সচিবের, 3 সচিবকে সরালো সরকার। তার আগে দেখেছেন 6টা সিটি কর্পোরেশনের প্রশাসকদেরকে বাদ দিয়ে একেবারে বিএনপির ডেডিকেটেড ত্যাগী 6 নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। উনি বলেছেন যে আমি ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলাম সরকারকে সরানোর জন্য, শেখ হাসিনার সরকারকে সরানোর জন্য আমি নিজেও লিপ্ত ছিলাম। মহসিন রশিদ দাবি করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘন নয়, বরং রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। সরকার ব্যবস্থা না নিলে তিনি নিজেই আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান। 23 ফেব্রুয়ারি সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রে অংশ নিয়ে মহসিন রশিদ এসব মন্তব্য করেন। সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিকভাবে কার্যকর পদে ছিলেন, কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। তার মতে এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহের শামিল। যেভাবে ইউনূস ট্রিট করেছে, সে শুধু তার ওথ শপথ লঙ্ঘন করে নাই, বরঞ্চ সেই রাষ্ট্রের সাথে খেলা করেছে। সেই রাষ্ট্র, উনি হচ্ছেন প্রতীক, রাষ্ট্রপতি হচ্ছেন, যেহেতু রাষ্ট্রের প্রতীক একজন, আপনাকে ওনাকে রেসপেক্ট করতে হবে। উনি 1 নম্বর ব্যক্তি রাষ্ট্রের, আপনি তো 1 নম্বর ব্যক্তি না। তো ইউনূস যেটা করেছে, দেখেন আমি আগেও বলেছি, ইউনূসের বিরুদ্ধে সরকারকে তদন্ত করা উচিত। আমি আগেও করেছি, আবার করব। 106 আছে না, ইলিগাল অ্যান্ড কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, আবার করব। মুসলিম লীগের সভাপতি আরও অভিযোগ করেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি এবং তাকে মানসিক চাপে রাখা হয়েছে। রাষ্ট্রপতির কাছে পাঠানো বিভিন্ন নথিতে চাপ প্রয়োগ করে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচল অবস্থা সৃষ্টি হতে পারত এবং তাকে অসম্মান করা রাষ্ট্রের মর্যাদাহানির শামিল। আপনি ভয় ভীতি দেখিয়েছেন রাষ্ট্রপতিকে। ইউ পুট হিম আন্ডার ট্রেমেন্ডাস প্রেসার, মেন্টাল প্রেসারে আপনি রাষ্ট্রপতিকে রেখেছেন। আপনি যা পাঠিয়েছেন রাষ্ট্রপতি সই করে দিয়েছেন, বিকজ আর কোনো কনস্টিটিউশনাল অফিস হোল্ডার তো নাই। রাষ্ট্রপতি যদি না কোঅপারেট করে তাহলে স্টেট কোল্যাপস করছে। মহসিন রশিদ আরো বলেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা, এসব ঘটনা রাষ্ট্রীয় শিষ্টাচার বিরোধী কর্মকাণ্ড ছিল। এসব ঘটনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠনের দাবি জানান তিনি। এছাড়া ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানান মহসিন রশিদ। তিনি বলেন, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা প্রয়োজন। এইখানে আসিফ নজরুল চোর বলেছিল, যার হাতে শপথ নিয়েছে তাকে চোর বলেছে। ওই রেজিগনেশন লেটারের ব্যাপারে যখন কথা উঠেছিল, উনি বললেন আমি তো কোনো রেজিগনেশন লেটার পাই নাই। আর আজ পর্যন্ত যে চোর বলেছে, সে আজ পর্যন্ত এটা দেখাতে পারে নাই যে এই দেখেন রেজিগনেশন লেটার আছে। সো এই জিনিসগুলি তো সম্মুখে আসা দরকার। আপনি রাষ্ট্রপতির যে ফাংশনস গুলি আছে, ওই ফাংশনস গুলিও করতে দিলেন না আপনি ঠিক করে। এ সময় সংবিধানের 106 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গ তুলে এই আইনজীবী জানান, এ বিষয়ে তিনি আদালতে গেছেন এবং রায়ের সার্টিফাইড কপি চেয়েছেন। কপি হাতে পেলে তিনি রিভিউ করবেন। ভবিষ্যতে যাতে কোনো অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার না আসে, সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন মহসিন রশিদ।
সরকার যদি কোনো তদন্ত কমিটি গঠন না করে তবে নোটিশ দিয়ে নিজেই মামলার উদ্যোগ নেবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে পক্ষভুক্ত করবেন বলে জানান মহসিন রশিদ। যদিও বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। SI রাজ, ATN নিউজ। তো 5ই আগস্টের এই সরকারের আগে মানে বর্তমান বিএনপি সরকারের আগ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি আসলে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি, কারণ ভয় পাচ্ছিলেন তাকে মবের শিকার হতে হবে। তো চলুন 5ই আগস্ট আসলে কি ঘটেছিল, ভিডিওটি একটু লম্বা হবে বাট মনোযোগ দিয়ে শুনবেন। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে যে জনবিস্ফোরণের রূপ নিয়েছিল সেদিন আসলে কেউই আজ করতে পারেনি যে কি ঘটতে চলছে। রাষ্ট্রপতি বলছেন, যখন বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে, তখন আমাকে জানানো হলো যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন। ঘড়ির কাঁটায় সময় তখন 12টা। আমাকে জানানো হলো যে তিনি প্রস্তুতি নিচ্ছেন বঙ্গভবনে আসার জন্য। এর আগে আমরা আচরই করতে পারিনি যে আসলে কি ঘটতে যাচ্ছে, অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আসলে ওই দিনের বা 4ই আগস্ট 3ই আগস্ট আওয়ামী লীগের যে বেশ কয়েকটি মিটিং হয়েছিল বা এখানে অনেক ঘটনা ঘটতে যাচ্ছে বা সরকারের পতন হবে, বেশ কয়েক দফা বিভিন্ন দপ্তরের সাথে মিটিং হয়েছিল, তিনি এগুলো সম্পর্কে খুব বেশি জানতেন না। তার বক্তব্য হচ্ছে এটা, তিনি বলছেন যে উনি যখন এখানে আসবেন বলেছেন এবং হেলিকপ্টার রেডি, তখন আমরা ঘটনার ভয়াবহতা সম্পর্কে ধারণা করতে পারি। এখানে যারা সিকিউরিটি ছিল সবাই পজিশন নিয়ে নিল, অর্থাৎ বঙ্গভবনের নিরাপত্তা দায়িত্বে থাকা বিভিন্ন যে ফোর্সরা আছে তারা প্রস্তুতি নিল অন পজিশন। দুপুর 12:30টার দিকে আবার আমাকে ফোন আসলো আমার কাছে, জানানো হলো তিনি এখানে আসছেন না। যখন জেনেছি তখন আমরাও সতর্ক ছিলাম, বিভিন্ন মারফত কিছুটা খবরও পাচ্ছিলাম। এর কিছুক্ষণ পরই আমি শুনতে পেলাম যে উনি দেশ ছেড়েছেন। একসময় জানতে পারলাম উনি অলরেডি দেশের বাইরে চলে গেছেন। সব মিলিয়ে 30 থেকে 40 মিনিটের মধ্যে সামগ্রিক ঘটনা প্রবাহে খুব দ্রুত পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। অর্থাৎ আমরা যখন শুনেছি শেখ হাসিনা পালিয়েছেন এর অনেক আগেই তিনি আসলে চলে গেছেন, ইভেন ভারতে পৌঁছে গেছেন। রাষ্ট্রপতি বলছেন, সেদিন বিকাল 3টার দিকে প্রথম সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমাকে টেলিফোনে সব ঘটনা বিস্তারিত অবহিত করেন। সশস্ত্র বিভাগ থেকে আমার কাছে ফোন আসে। পরে জানানো হলো ওয়াকার সাহেব সাংবাদিকদের সামনে আপনার ব্রিফিং করবেন এবং সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে একটা ব্রিফ দিবেন। তো তিনি ব্রিফিং করলেন, আমরা টেলিভিশনে দেখলাম। উনি বললেন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। তো দেশবাসী আশ্বস্ত হলো যে তিনি অলরেডি দেশান্তরী হয়েছেন। তারপর আমাকে সেনাপ্রধান ফোন করে জানালেন যে তারা আসছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং 3 বাহিনীর যে প্রধান 3জনই বঙ্গভবনে এলেন এবং আমার সাথে সকল বিষয় নিয়ে আলোচনা করলেন। তখন আমি প্রায় কিং কর্তব্য বিমূঢ় অবস্থা, কি করা যায়, কিভাবে কি হবে, এইসব নিয়ে আমরা আলোচনা করলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। তো সিদ্ধান্ত হলো সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডাকা হবে। এই কাজে সেনাবাহিনীর টিম নিযুক্ত ছিল, তারপর ওনারা চলে গেলেন। সেনা সদরে দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একত্র করা হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যেও কেউ কেউ ছিল। তখন যাদের পাওয়া গেছে তাদেরকে নিয়েই আবার তারা বঙ্গভবনে আসেন। আমি বৈঠক বসি তাদের সাথে। ওই বৈঠকে দেশের শান্তি এবং স্থিতিশীলতার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়েছি। কিভাবে কোন ধরনের সিদ্ধান্ত নিলে মানুষ স্বস্তি পাবে, দীর্ঘ আলোচনা হয়। আমার সভাপতিত্বে সভাটা হয়। সেনাপ্রধান সঞ্চালনা করলেন, পুরো পরিস্থিতির ব্যাখ্যা দিলেন। সেই বৈঠকে বেশ কয়েকটি প্রস্তাব আসে। মূল 3টি প্রস্তাব উত্থাপন করা হয়। প্রথম হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, দ্বিতীয় সর্বদলীয় বা জাতীয় সরকার এবং অন্তর্বর্তী সরকার। যে নামে ডাকা হোক না কেন লক্ষ্য উদ্দেশ্য থাকবে অভিন্ন। তো তত্ত্বাবধায়ক শুনলে 111-এর মতন শোনাবে, আবার সর্বদলীয় হলে এই সরকার দীর্ঘমেয়াদী হতে পারে। সেজন্য ফাইনালি নানান দিক বিবেচনায় অন্তর্বর্তী সরকারের ইস্যুটা সামনে আসলো। এই সিদ্ধান্ত হলো আর আমার উপর দায়িত্ব পড়লো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাতিকে আশ্বস্ত করা। তো তারা নিজেদের মধ্যে আলোচনা করে সব ঠিক করলেন, আর তারা নিজেদের মধ্যে আলোচনা করে সব ঠিক করবেন যে সরকারের গঠন প্রণালীটা। এই সিদ্ধান্তটা হওয়ার পর প্রফেসর আসিফ নজরুল সাংবাদিকদের কাছে পরিস্থিতি বিবৃতি তুলে ধরেন। আমাকে ভাষণ দিতে বলা হলো রাত 11টায়, আর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া তাদের হাতে ছেড়ে দেওয়া হলো। সেনাবাহিনী রাজনৈতিক নেতৃবৃন্দ আলাপ করে একটা কোনো কিছু করবেন, সেনাবাহিনী থাকবে, সহায়তা করবে সরকারকে। এমনকি এই অন্তর্বর্তী সরকার থাকার সময় তাকে প্রেস ব্রিফিং দিতে দেওয়া হতো না। প্রেস সচিব যিনি ছিলেন সাবেক শফিক, তিনি নানান ধরনের প্রভাব বিস্তার করতেন। একে একে নানান বিস্ফোরক মন্তব্য কিন্তু এখন রাষ্ট্রপতি জানাচ্ছেন। কতটুকু সত্য মিথ্যা তিনি ভালো জানেন। তবে 5ই আগস্ট নিয়ে মানুষের মধ্যে যেই নানান চিন্তা ভাবনা ছিল সেটার একটা সামান্য হয়তো নজির বা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা ছিল। ডক্টর ইউনূসকে বলা হতো অনির্বাচিত সরকার, এখন তারা সব জায়গায় অনির্বাচিত ব্যক্তিদেরকে বসাচ্ছে। বিষয়টা তা না। আমি মনে করি যেটা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু পরিষ্কার করেছেন,
তিনি কি বলেছেন যে একেবারে খুব শীঘ্রই নির্বাচন দেওয়া হবে। তো নির্বাচন দেওয়া হলেও সব মিলায় 3 মাস 4 মাস সর্বোচ্চ 6 মাস লাগতে পারে। তো এই 6 মাস কি আরো বিশৃঙ্খলা চলতে থাকবে? এই সংস্থাগুলো কি নিয়ন্ত্রণে নিয়ে আসবে না গভর্নমেন্ট? আর নিয়ন্ত্রণে আনতে গেলে কাদেরকে নিয়োগ দেবে? যারা ছিল তাদেরকে, নাকি নতুন করে আবার ওই সচিব টচিব এই সমস্ত যত রকম পুরানো লোকজন আছে বা বিদেশ ফেরত লোকজন আছে তাদেরকে বসাবে? রাজনৈতিক সরকার রাজনৈতিক মানে লোকদেরকেই বসাবে, যার উপরে প্রধানমন্ত্রীর কন্ট্রোল থাকবে। তো এতে সমালোচনা করার কি আছে? সমালোচনা আসলে এগুলি হলো গায়ে জ্বলতেছে তাদের। এগুলো জ্বলার অনেক কারণ আছে, কারণ আগে তো এই সমস্ত বিভিন্ন প্রশাসক বিভিন্ন পদে নিয়োগ দিয়ে কে কত টাকা খাইছে। আল্লাহর রাস্তায় আমি সরকারকে অনুরোধ করব, এই নিয়োগ বদলি বিভিন্ন ঘুষ বাণিজ্যের মধ্য দিয়ে কে কত টাকা বানাইছে, জুলাই অভ্যুত্থানের আগে তাদের আর্থিক অবস্থা কেমন ছিল আর পরবর্তীতে এখন কার কি হয়েছে, এইটার একটা শ্বেতপত্র যেন তারা প্রকাশ করে এবং তদন্ত যাতে করে, তাতে স্বচ্ছতা বোঝা যাবে। শুধু 15 বছর না, গত 15 মাসে কি কি হয়েছে সেটারও একটা তদন্ত হওয়া দরকার। তাহলে অনেকের গোমর কিন্তু ফাঁস হবে। যারা উপদেষ্টা পরিষদে বসে মাল কামাইছে তারা ধরা খাবে, আর যারা ওই যে জুলাই অভ্যুত্থানের নেতা বলে বিভিন্ন জায়গায় জায়গায় বসে চাঁদাবাজি করছে তাদেরও মুখোশ করবে। এই চাঁদাবাজরা আবার নির্বাচনের সময় বিএনপিকে চাঁদাবাজ বলে তাদের গায়ে সিল লাগিয়ে তাদেরকে ডুবানোর চেষ্টা করেছিল। আমার ধারণা বা আমার বিশ্বাস যে বিএনপির এখন আইন অনুযায়ী সঠিক তদন্ত করে যারা দোষী তাদেরকে চিহ্নিত করা উচিত। 15 বছরের দুঃশাসনের সাথে যারা যুক্ত ছিল তাদের তো বটেই, গত 15 মাস 18 মাসে যারা বিভিন্ন দায়িত্বে ছিল সেই দায়িত্ব পালনগুলো কি একেবারে মানে ত্যাগের বিনিময়ে সেবকের মতন করে তারা সেবা করেছে জনগণকে, সরকারকে, নাকি 2 পয়সা কামাইছে, এই তথ্যটাও সামনে আসা দরকার। যাই হোক, এখন সর্বশেষ হলো 9 জন সচিবকে 2 দফায় মোট 12 জন সচিবকে সরানো হলো। বিভিন্ন জনকে আমি আর এখানে নাম বলছি না। সরকার তার মতন করে প্রশাসন ঢেলে সাজাবে। বিগত সময় এত অনিয়ম হয়েছে দফায় দফায়, শুধু টাকার বিনিময়ে একে সরানো ওকে করানো। মানে একদিকে আওয়ামী লীগের কাউকে নিয়োগ দেওয়া হবে না, কিন্তু অন্য যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে অযোগ্য অদক্ষ এবং টাকা পয়সার বিনিময়ে। সুতরাং বিএনপি লম্বা সময় ক্ষমতায় ছিল, তারা প্রশাসনের নারী নক্ষত্র জানে যে কে বিএনপি কে বিএনপি না। তার চেয়ে বড় কথা হলো কার যোগ্যতা আছে কার অযোগ্যতা আছে, কে দুর্নীতিবাজ আর কে হচ্ছে সৎ দক্ষ কর্মকর্তা সেটাও জানে, কার রাজনৈতিক সংশ্লিষ্টতা কোন দিকে, কারা ওই গুপ্ত সুপ্ত সেজে প্রশাসন আগলে রেখেছিল। এখন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং সেই অনুযায়ী তাদেরকে সরিয়ে একেবারে সঠিক লোক বসানোর তারা চেষ্টা করছে। কতখানি চেষ্টা সফল হবে জানি না। যদি এর মধ্যে সমালোচনা আসে, নিশ্চয়ই সমালোচনার বিষয়গুলো সমালোচনার দৃষ্টিভঙ্গিতেই তুলে ধরবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশাসনে পুলিশে যে একটা ব্যাপক রদবদল হওয়া দরকার এটা অপরিহার্য, কারণ গত 15 মাসে আওয়ামী লীগ কর্মকর্তাদেরকে সরানোর নামে আর এক নৈরাজ্য তৈরি হয়েছিল, সেই নৈরাজ্যেরও এখন অবসান হওয়া দরকার। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।